সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে সেই ক্লাসের কন্টিনিউয়েশনেই আমার আলোচনাটি কন্টিনিউ করব। গত ক্লাসে আমি তোমাদেরকে ক্রোমাটোগ্রাফি জিনিসটি কী সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলাম এবং একটি স্পেসিফিক ক্রোমাটোগ্রাফি যেটি ছিল টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, সেটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং প্রাসঙ্গিকভাবে রিটার্ডিং ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর আরএফ বলতে কী বোঝায় সেই বিষয়টি আমরা জেনেছি। আজকে আমরা একটু ডিপে যাব। দেখো, আমি বোর্ডে কিছু চিত্র এঁকে রেখেছি। অ্যাবজর্পশন একটা টার্ম লেখা আছে। এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এখানে এই যে বড় করে যে জিনিসটা দেখানো আছে, এটি ধরো একটি কোনো বস্তু এবং তার উপরে দেখো ছোট ছোট কিছু বৃত্তের মতো যেটি দেখানো আছে সেটি হচ্ছে আরেকটি বস্তু। ছোট ছোট বৃত্তের মতো যেটা, সেখানে আমি 1 2 3 4 5 6 6টি কণা এঁকেছি আর বড় একটি বস্তু দেখিয়েছি। এই বড় বস্তুটির সারফেসের মধ্যে যদি এই ছোট ছোট কণাগুলো জাস্ট তার সারফেসের মধ্যে যদি লেগে থাকে, তাহলে আমরা এই ঘটনাটাকে বলে থাকি অ্যাডজর্পশন। ADSORPTION। অর্থাৎ একটা বস্তুর পৃষ্ঠতলে যখন আরেকটা বস্তু দুর্বল বন্ধনে আবদ্ধ থাকে, তখন সেই ঘটনাটাকে বলা হয় অ্যাডজর্পশন। বাস্তব উদাহরণ যদি দেই, যেমন ধরো যে বেঞ্চের মধ্যে বালি পড়ে থাকা। আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে যে বেঞ্চগুলো দেখি, হাই বেঞ্চ কিংবা লো বেঞ্চের মধ্যে দেখা যায় কি বালি পড়ে থাকে। এক্ষেত্রে বালির সাথে বেঞ্চের সারফেসের একটা দুর্বল বন্ধন দেখতে পাওয়া যায়, যে কারণে বালিটা বেঞ্চের সারফেসে লেগে থাকে। এটাকে কেন দুর্বল বন্ধন বলছি? কারণ আমি যদি এটা কোনো কিছু দিয়ে, কোনো ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে এটাকে যদি মুভ করতে চাই, খুব সহজে এটাকে মুভ করানো যায়, তাই এটাকে বলছি দুর্বল বন্ধন। অর্থাৎ বেঞ্চের সারফেসের সাথে বালির কণার একটি দুর্বল বন্ধন হয়েছে, যেটি এক ধরনের অ্যাডজর্পশন। আরেকটি টার্ম আছে যেটিকে বলা হয় অ্যাবজর্পশন। ABSORPTION। দেখো, ওইখানে ছিল ডি আর এটা হচ্ছে বি, অ্যাবজর্পশন, যেটা আমরা মোটামুটি সবাই অনেক ছোটবেলা থেকে শুনে আসছি, শোষণ বা অ্যাবজর্পশন। এক্ষেত্রে যেটা হয়, একটা বস্তুর মধ্যে আরেকটা বস্তুর কণা পেনেট্রেট করে বা ঢুকে যায়। যেমন এ একটা বড় বস্তু, সে আগের বস্তুটাই যদি চিন্তা করি, এর মধ্যে বি নামক যদি কণাগুলো ওই বস্তুটার মধ্যে কী করে, প্রবেশ করে, একবার ভিতরে ঢুকে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাবজর্পশন। মূল পার্থক্যটা, এটা সারফেসে থাকে আর এটা হচ্ছে ছোট বস্তু কণাটি ভিতরে ইন করছে। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা অ্যাডজর্পশন যেটি, এই ফেনোমেনাটি দেখতে পাই এবং এই ফেনোমেনার উপর ভিত্তি করেই এক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে যাকে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি বলে। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, এই অ্যাবজর্পশনের একটা উদাহরণ হতে পারে যে ধরো স্পঞ্জের বলের মধ্যে যদি পানি ঢুকে, তাহলে স্পঞ্জের বলটা অনেক ভারী হয়ে যায়, বা ফোম জাতীয় কোনো কিছুর মধ্যে যদি পানি প্রবেশ করে, সেটা অনেক ভারী হয়ে যায়। কেন? কারণ পানিটা এটার ভিতরে প্রবেশ করেছে, সেই কারণে তার ওজনটা বা ভরটা বেড়ে যায়। তো যাই হোক, সে আলোচনা যাচ্ছি না। আমরা অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি বলে একটি টার্ম পেলাম। আরেক ধরনের উদাহরণ আমরা একটু দেখি। ধরো একটা স্থানে, সেটা একটা যে কোনো পাত্র হতে পারে, তার মধ্যে দুই ধরনের দশা আছে, দশা 1, দশা 2। দশা 1টাকে আমি একটু রেখা দিয়ে দশা 2-এর সাথে পার্থক্য করলাম। দুইটা দশা পাশাপাশি আছে। এখন এখানে আমরা কোনো একটি বস্তু অ্যাড করলাম,
বস্তুটাকে আমি কালো বৃত্ত দিয়ে দেখিয়েছি। এই বস্তু কণাগুলো দুইটা দশার মধ্যেই বিন্যস্ত বা ডিস্ট্রিবিউট হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে দেখা যায় হয়তো কোনো একটা দশায় তার বিন্যস্ত হওয়ার টেন্ডেন্সি বেশি, আবার কোনো একটি দশায় তার বিন্যস্ত হওয়ার টেন্ডেন্সি কম। যেমন ধরো, আমার এই চিত্রে আমি দেখিয়েছি দশা 1-এর মধ্যে ওই কালো বৃত্তের বস্তু কণাটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি কণা দ্রবীভূত অবস্থায় আছে, আর দশা 2-এর মধ্যে 2টি কণা দ্রবীভূত অবস্থায় আছে। তার মানে আমরা স্বভাবতই বলতে পারছি যে এটি আসলে দশা 1-এর মধ্যে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি বেশি ওই বস্তু কণাটি। তাহলে পার্টিশন, এই টার্মটাকে আমরা বলতে পারি পার্টিশন, কারণ বস্তু কণাটির একটা পার্ট প্রথম দশায়, আরেকটা পার্ট দ্বিতীয় দশায়, যেহেতু তারা একটা নির্দিষ্ট রেশিওতে ভাগ হয়ে গিয়েছে দুইটা দশার মধ্যে বা পার্টিশন হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় পার্টিশনের উদাহরণ। এখন এই পার্টিশনের ক্ষেত্রে দুই দশার মধ্যে কোনটাতে বেশি পার্টিকেলগুলো পার্টিসিপেট করবে সেটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ওই বস্তু কণার এই দুই দশার মধ্যে কার প্রতি সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি তার উপরে। যার প্রতি সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে বা যার সাথে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, সেই দিকে সে বেশি দ্রবীভূত হবে। তো যাই হোক, এভাবে আমরা যেই কনসেপ্টটি পাই তার উপর ভিত্তি করে এক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, তাকে বলা হয় পার্টিশন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। এখন এই টার্মগুলো আমার কি কাজে লাগবে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে? আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্থির দশাটা সলিড অথবা লিকুইড হতে পারে। যদি স্থির দশাটি সলিড প্রকৃতির হয়, অর্থাৎ স্থির দশার ভৌত অবস্থা যদি কঠিন হয়, তখন ওই স্থির দশার মধ্যে মিশ্রণের দুই বা ততোধিক পদার্থের অ্যাডজর্পশন হওয়ার প্রবণতাটি দেখা যায়। অর্থাৎ মিশ্রণের পদার্থগুলো যখন ওই স্থির দশা দিয়ে সামনের দিকে মাইগ্রেট করে কিংবা মুভ করে, তখন তারা স্থির দশার গায়ের মধ্যে লেগে থাকে, দুর্বল বন্ধনে সারফেসের মধ্যে লেগে থাকে, যেটা এক ধরনের অ্যাডজর্পশন। কিন্তু যদি স্থির দশাটি তরল প্রকৃতির হয়, তাহলে তখন আর লেগে থাকার কনসেপ্টটা আসবে না, কারণ সে তো তরল। তরল হলে কিভাবে সে লেগে থাকবে? তরল হলে তো সেখানে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি। সেক্ষেত্রে আমরা পাবো এই পার্টিশন ক্রোমাটোগ্রাফি। ওই সময় সে স্থির দশার মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে ডিজলভ হবে এবং চলমান দশা হিসেবে আমরা যেই তরল কিংবা গ্যাসীয় পদার্থ ব্যবহার করব, তার মধ্যে সে একটা নির্দিষ্ট অনুপাতে ডিজলভ হবে। তার মানে এখানে আমরা একটা সামারি কথা বলতে পারি, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির দশা হচ্ছে কঠিন, স্থির দশা কঠিন। আর পার্টিশন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির দশাটি হচ্ছে তরল। এই দুটি তথ্য গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমাদের এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। এবং আমরা যে ক্রোমাটোগ্রাফিগুলো নিয়ে আলোচনা করি এই চ্যাপ্টারে, সেই ক্রোমাটোগ্রাফিগুলোর মধ্যে আমরা তারাকে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি নাকি পার্টিশন ক্রোমাটোগ্রাফি, সেই বিষয়টিকেও এই কনসেপ্টের উপর ভিত্তি করে আলাদা করতে পারি। যেমন গত ক্লাসে আমি যে টিএলসি নিয়ে আলোচনা করেছিলাম, একটু রিকল করে দেখো, সেখানে কিন্তু স্থির দশাটি কঠিন প্রকৃতির ছিল,
যেটার একটা প্রলেপ আমরা দিয়েছিলাম তার উপরে, সেটা প্রলেপটা দিয়েছিলাম আমরা ওই যে টিএলসি প্লেটের উপরে। তার মানে টিএলসি হচ্ছে এক ধরনের অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এবার আমরা একটু ফরওয়ার্ড হই, দেখি পার্টিশন ক্রোমাটোগ্রাফির কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন। খেয়াল করো, আমরা টিএলসিটা যেভাবে পেয়েছিলাম একইভাবে আরেক ধরনের ক্রোমাটোগ্রাফি আমরা আলোচনা করতে পারি, যেখানে আমাদের স্থির দশাটা হচ্ছে তরল। সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনা করব পেপার ক্রোমাটোগ্রাফি, যেটাকে বাংলায় কাগজ ক্রোমাটোগ্রাফিও বলা হয়ে থাকে। পেপার ক্রোমাটোগ্রাফি। এটার সাথে টিএলসির অনেকটাই মিল আছে। এক্ষেত্রে আমরা একটু মোটা একটা কাগজ নিব। তুমি চাইলে এটা বাসায় নিজেও করতে পারো। একটা পেপার নিবে, একেবারে পাতলা হলে হবে না, একটু মোটা একটা পেপার নিতে হবে, সুন্দর করে কেটে নিতে হবে। আমি ধরে নিলাম এইরকম একটা কাগজের টুকরা আমরা নিয়েছি। নেওয়ার পর এটা নিচে সেই টিএলসির মতোই এখানে একটা বেজ লাইন দিতে হবে, ভিত্তি রেখা বা বেজ লাইন, যেখানে আমি স্পট আকারে আমার যেই পদার্থ মিশ্রণ আমরা সেপারেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিব। এরপর এটাকে পূর্ব থেকে কোনো একটা বিকারের মধ্যে রক্ষিত চলমান দশা, সাধারণত লিকুইড চলমান দশা এখানে নেওয়া হয়, সেই চলমান দশার মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য, আমার বেজ লাইনের হাইটের চেয়ে চলমান দশার হাইট নিচে হতে হবে। তার মানে এটি হচ্ছে চলমান দশা। চলমান দশা আর এটা পেপার। শিক্ষার্থীরা এক্ষেত্রে কোন চলমান দশা দিব বা কোন স্থির দশা দিব, এই বিষয়গুলো সবসময় আমাদের ফিক্সডভাবে না জানলেও চলবে। আমরা এখানে ক্রোমাটোগ্রাফির সাধারণ আলোচনাগুলো করছি, ইন ডিটেলে অত না জানলেও চলবে। ইন্টারমিডিয়েটের জন্য সিম্পলভাবে আমরা একটা লিকুইড টাইপের চলমান দশা এক্ষেত্রে এখানে ব্যবহার করব। সেটি পেট্রোল হতে পারে, পেট্রোল টাইপের কোনো লিকুইডও হতে পারে। তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে স্থির দশা কোনটি? টিএলসির মধ্যে তো আমরা টিএলসি প্লেটে অ্যালুমিনা বা সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা জেলের স্থির দশার একটা প্রলেপ তৈরি করেছিলাম। তো এখানে স্থির দশাটা কোনটি? এখানে স্থির দশা হচ্ছে এই যে পেপার বা সেলুলোজ, এই সেলুলোজের মধ্যে আমার কি থাকে? পানি থাকে। কোনো একটা কাগজের মধ্যে যে পানি থাকে সেটা বোঝার সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে যে আমরা যখন কাগজটাকে মোচড় দেই তখন কাগজটার মধ্যে বিভিন্ন ভাঁজ তৈরি হয়। শিক্ষার্থীরা, কাগজের মধ্যে যে ভাঁজটা তৈরি হয়, ধরো আমি এই যে কাগজটা নিলাম, এই কাগজটা মধ্যে এটার ভিতরে কিছু কি আছে? পানি আছে। এই পানিটা থাকার কারণে আমি যখন এটাকে এভাবে ভাঁজ দিচ্ছি, ভাঁজ দেওয়ার পরে এখানে কি তৈরি হচ্ছে? এই যে দেখো, বিভিন্ন এরকম ভাঁজ সৃষ্টি হয়েছে যখন মোচড় দিলাম, তাই না? খেয়াল করো, যদি কাগজের মধ্যে পানি না থাকতো তাহলে কি হতো? যেমন আমরা স্প্রিংয়ের সময় দেখতে পাই যে শুকনো পাতা বা তোমার কাছে যদি একটা শুকনো পাতা দেওয়া হয়, সেটাকে যখন তুমি চাপ দিবে তখন দেখবে সেটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, পাউডার মতো হয়ে যাচ্ছে। কিন্তু একটা গাছের নর্মাল পাতা কিন্তু এরকম চাপ দিলে গুঁড়া গুঁড়া হয় না। কেন? কারণ নর্মাল পাতাটার মধ্যে আমার পানি থাকে, শুকনো পাতার মধ্যে পানি না থাকার কারণে এটাকে যখন আমরা ভাঁজ মানে এইভাবে চাপ দিচ্ছি তখন একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়। একইভাবে কাগজের মধ্যে যদি পানি না থাকতো তাহলে এটাকে এইভাবে
করলে এটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে যেত। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কাগজের মধ্যে কি থাকে, পানি থাকে, সেলুলোজের মধ্যে পানি থাকে। কাগজ হচ্ছে এক ধরনের সেলুলোজ যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে পানির H2O অণুটা তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে। যেহেতু এখানে অক্সিজেন তৈরি ঋণাত্মক, আবার পানির মধ্যেও হাইড্রোজেন, অক্সিজেন আছে, সেখানে পোলারিটি তৈরি হয়। তাহলে পানির পোলারিটির সাথে সেলুলোজের একটা বন্ধন তৈরি হয়, হয়ে কাগজের মধ্যে পানি বিদ্যমান থাকে। তাহলে এক্ষেত্রে কাগজের পানিটি হচ্ছে স্থির দশা। তাহলে যেহেতু স্থির দশাটা এক্ষেত্রে লিকুইড বা তরল, তার মানে এই ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমার পার্টিশন ক্রোমাটোগ্রাফি হবে। অর্থাৎ আমি যে মিশ্রণের যেই পদার্থগুলো ব্যবহার করছি তার একটা অংশ চলমান দশার দিকে শিফট হবে, একটা অংশ স্থির দশার দিকে শিফট থেকে যাবে বা স্থির দশার মধ্যে বেশি আকর্ষিত হবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে আমি এটাকে কোন দিকে ধরে নেব, এটা কি স্থির দশাতে রয়ে গেল ধরবো, নাকি চলমান দশার দিকে যাচ্ছে এটা ধরবো? আনসারটি হচ্ছে যেই দশাতে সে সবচেয়ে বেশি পার্সেন্টেজে যাবে আমরা ধরে নিব স্থির দশাটির আকর্ষণ ওই দিকে। যেমন ধরো যদি কোনো একটি পদার্থ স্থির দশার দিকে 90% ধাবিত হয়, চলমান দশার দিকে যদি 90% ধাবিত হয়, তার মানে সে স্থির দশা দ্বারা 10% আকর্ষিত হলো। তাহলে আমরা ধরে নিব যে চলমান দশার প্রতি তার আকর্ষণ বেশি। আবার কোনো একটি পদার্থ যদি চলমান দশার প্রতি কম আকর্ষিত হয়, তাহলে সে কম সামনের দিকে অগ্রসর হবে, স্থির দশার প্রতি তার আকর্ষণ বেশি থাকবে। অন্য অ্যাঙ্গেল থেকে কথাটি বললে, যেটি চলমান দশার দিকে বেশি দ্রবীভূত হবে সে বেশি উপরের দিকে মুভ করবে। অর্থাৎ এখানে ধরো যদি দুইটা পদার্থর মিশ্রণ থাকে তাহলে দুইটা শেড তৈরি হবে, ধরো একটা লাল একটা নীল। তার মানে এখানে আমি একটা লাল একটা শেড পাবো এই জায়গায়, আর উপরে আমি ধরো এই পর্যন্ত একটা নীল একটা শেড পাবো, এই জায়গায়। আমি জাস্ট মার্কার পেন দিয়ে ডিফারেন্সিয়েট করার জন্য আমি একটাকে একবারে গাঢ় করে দিলাম, আরেকটা জাস্ট সাদা রাখলাম। যেহেতু সে স্থির এবং চলমান দশা দুইটার মধ্যেই, দুইটার সাথে তার আকর্ষণের বিষয় আছে। স্থির দশার মধ্যে সে কিছুটা অ্যাবজর্ব হয়, চলমান দশার মধ্যে সে কিছুটা দ্রবীভূত হয়। তার মানে এখানে একটা শেড তৈরি করবে। টিএলসির মধ্যে স্পট থেকে সে বিন্দু তৈরি করবে, কারণ সেখানে সে অধিশোষিত হয়, বাট এখানে শেডের মতো তৈরি হবে। তুমি চাইলে এটা বাসায়ও করতে পারো। সিম্পল একটা মার্কারের এই যে কালি, এই কালিটার মধ্যে কিন্তু অনেকগুলো পদার্থ থাকে, দুই বা তার অধিক পদার্থ। এটা তুমি একটা মোটামুটি অফসেট পেপার নিয়ে তুমি যদি অ্যালকোহল টাইপের কোনো চলমান দশা কালেক্ট করতে পারো, তাহলে এই পদ্ধতিতে বাসায় এই কাগজ ক্রোমাটোগ্রাফিটি করে দেখতে পারো। খুবই মজার একটি প্র্যাকটিক্যাল। তাহলে এখন এই হচ্ছে দুইটা দশার শীর্ষবিন্দু। তাহলে ধরো এইটা একটা পদার্থের জন্য পেলাম, আর এটা পেলাম আরেকটা পদার্থের জন্য। আর ধরো যে চলমান দশাটা অগ্রসর হতে হতে এই পর্যন্ত আসলো, তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বেজ লাইন থেকে তাদের ডিস্টেন্সটাকে কি করব, কাউন্ট করব। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এটা হলো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এটা আমি ধরে নিলাম যে 3 সেন্টিমিটার ডিস্টেন্স অতিক্রম করে। সেটা সেই টিএলসির মতো করে আমাকে করতে হবে। একটা সময় দেখা যাবে চলমান দশাটা আর উপরের দিকে যাচ্ছে না, তখন আমি স্টপ করে দেব, এটা বের করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে স্কেল দিয়ে আমরা এটাকে মেজার করব। মেজার করে আমরা এই মানগুলো আলাদা জায়গায় লিখে রাখব। আমি ধরে নিলাম এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে আমরা এখানে আরএফ ফর এ বের করব। আরএফ ফর এ হবে পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ 4 সেন্টিমিটার, ডিভাইডেড বাই
দ্রাবক বা চলমান দশা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এটার মান আসে 0.8। একইভাবে RF ফর বি হবে পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 5 সেন্টিমিটার ইকুয়াল টু 0.6। যেহেতু চলমান দশা হিসাবে সাধারণত নন পোলার দ্রাবক ব্যবহার করা হয়, তাই যার RF এর মান বেশি সেটি নন পোলার প্রকৃতির বেশি, সেটি আমরা বলতে পারি। গত ক্লাসেও বলেছিলাম RF এর মান যার যত বেশি হয় সাধারণত তার পোলার প্রকৃতিটা হচ্ছে নন পোলার। RF এর মান যার যত কম সেটি হচ্ছে পোলার প্রকৃতির, কারণ সে নন পোলার দ্রাবকের প্রতি কম আকর্ষিত হচ্ছে, অর্থাৎ সে স্থির দশাতে থেকে যাওয়ার প্রবণতা বেশি দেখাচ্ছে। এভাবে আমরা কাগজ ক্রোমাটোগ্রাফিটি সম্পাদন করতে পারি। এটির সাথে টিএলসির অনেকটাই মিল আছে, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে টিএলসিটা এক ধরনের অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, আর পেপার বা কাগজ ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে এক ধরনের পার্টিশন ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। ক্রোমাটোগ্রাফির থেকে পরীক্ষায় ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফির মূলনীতি ব্যাখ্যা করো, কিংবা এই ধরনের এই যে টুকটাক অধিশোষণ বা অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি কি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি কি, এই জিনিসগুলো থেকে অবজেক্টিভ আসে। এখন ক্রোমাটোগ্রাফির মূলনীতি যখন তোমাকে জিজ্ঞেস করবে, তুমি একটা কমন প্রেক্ষাপট থেকে সেই মূলনীতিটাকে ব্যাখ্যা দিতে পারো, কোনো স্পেসিফিক ক্রোমাটোগ্রাফিতে না গেলেও চলবে। এছাড়া এখান থেকে RF কি, RF কেন এককবিহীন শুদ্ধ সংখ্যা, RF এর মান 0 থেকে 1-এর ভিতরে হয় কেন, RF এর মান থেকে কোনো বস্তুর পোলারিটি সম্পর্কে কি ধারণা পাওয়া যায়, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। কিংবা অজানা পদার্থ নির্ণয়ে RF এর ভূমিকা কি, সেটি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আরেকটি ছোট্ট জিনিস আলোচনা করে আজকের টপিকটি শেষ করব, সেটি হচ্ছে ক্রোমাটোগ্রাফিকে আমরা অনেক সময় এইভাবেও লিখে থাকি, যেমন LSC। মনে রাখবা, ক্রোমাটোগ্রাফিকে যখন আমরা 3টা অক্ষর দিয়ে প্রকাশ করি তখন প্রথম অক্ষরটা দিয়ে চলমান দশাকে বোঝানো হয়। তার মানে এই প্রথম অক্ষরটা হচ্ছে চলমান দশা ইন্ডিকেট করে, চলমান দশা। দ্বিতীয় অক্ষরটা হচ্ছে স্থির দশা ইন্ডিকেট করে, আর তৃতীয় অক্ষরটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এটি ইন্ডিকেট করে, সি ফর ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা যখন LSC বলছি তখন অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে তার চলমান দশাটি হচ্ছে লিকুইড এবং স্থির দশাটি হচ্ছে সলিড। তাহলে এটার উদাহরণ কি, যেমন টিএলসির ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তার চলমান দশাটি হচ্ছে লিকুইড, স্থির দশাটি হচ্ছে সলিড। তাহলে এটার উদাহরণ হচ্ছে টিএলসি। আবার LLC যদি বলা হয় তাহলে চলমান দশা লিকুইড, স্থির দশাও লিকুইড। এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, PC, পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তারপরে হতে পারে, দেখো চলমান দশা আমি এখানে লিকুইড দিলাম, চলমান দশাকে যদি আমি গ্যাস দেই, স্থির দশা যদি সলিড দেই তাহলে GSC। আবার চলমান দশা গ্যাস, স্থির দশা যদি আমি লিকুইড দিই তাহলে হবে GLC। এই GSC কিংবা GLC এগুলোর মধ্যে পরিমাণ নির্ণয় করা যায়। অর্থাৎ গত ক্লাসেও বলেছি কিছু কিছু ক্রোমাটোগ্রাফিতে শুধু অজানা পদার্থ ডিটারমাইন করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে অজানা পদার্থ ডিটারমিনেশনের পাশাপাশি সে অজানা পদার্থের পরিমাণও নির্ণয় করা সম্ভব হয়, এবং সেগুলো সাধারণত মেশিনের মাধ্যমে করা হয়, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পরিমাণগত রসায়নে গেলে দেখতে পাবো। যেগুলো লেটেস্ট ক্রোমাটোগ্রাফি মেশিন ওরিয়েন্টেড ডাবল কাজ করতে পারে। তার মানে সেই ক্ষেত্রে আমার অজানা নমুনা সম্পূর্ণটাকেই আমরা সেখানে অ্যানালাইসিস করে থাকি। বিশেষ করে আমরা যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি
বা ড্রাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই জিএসসি জিএলসি এগুলোর ব্যবহার কিংবা এইচপিএলসি এগুলোর ব্যবহার দেখতে পাই। তো সেগুলো নিয়ে আমাদের টুকটাক আলোচনা আমরা করব দ্বিতীয় বর্ষের আলোচনায়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আলোচনা এখানেই রাখছি। আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম এগুলো বাসায় দেখবে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।